আচ্ছা, ঠিক আছে। তারপর বলো, কেমন আছো তুমি? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ। ভেক্টর কি পড়া হয়েছিল? ভেক্টর একটু একটু পড়ছিলাম, কিন্তু পুরোটা পড়ি নাই শুধু। আচ্ছা, ঠিক আছে। তো আজকে তোমার ভেক্টর ক্লাসের প্রথম দিন। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে গিয়ে, ক্লাসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে তোমাকে ভালো করে নোট করতে হবে। ঠিক আছে? জি। আমি যেভাবে লিখে দিব, প্রত্যেকটা লেখা তুমি ভালোভাবে নোট করে রাখবা। কারণ হচ্ছে, দেখতে, তুমি তুমি তো দেখেছো যে মানে বইগুলো কত বড়। তো প্রত্যেক দিন তো তোমার এই বই সবসময় তো পড়া সম্ভব না। বই অবশ্যই পড়তে হবে, কিন্তু এই বইটাকে একটু গুছিয়ে আনতে হবে। তো আমাদের এই নোটের মধ্যে বইটাই একদম গুছানো থাকবে। তো নোট করার কোনো বিকল্প নাই। ভালোভাবে নোট করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। মনোযোগ দিয়ে তোমাকে কি করতে হবে? ক্লাসটা করতে হবে। পাস করতে হবে। তারপর থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে, আমি যখন কোনো বাড়ির কাজ দিয়ে দিব, সেই বাড়ির কাজগুলো ঠিকমতো করবা। যখন বাড়ির কাজ দিব, বাড়ির কাজগুলো ঠিকমতো করবা। আর আমি যেই দিন পড়াবো তার আগের দিনের লেকচারগুলো একটু দেখে আসবা, মানে আগের দিনের নোটগুলো দেখে আসবা। তার মানে ক্লাসে আসার আগে নোট রিভিশন দিয়ে আসবা। ঠিক আছে? ঠিক আছে। তুমি যদি ফলো করতে পারো, যেভাবে তোমাকে পড়ানো হবে, যদি সেভাবে ফলো করতে পারো, তাহলে তোমার আর কোনো টেনশনের কোনো কারণ নেই। তোমার ভেক্টর, তুমি তুমি মানে ভেক্টর ক্লাস শেষ করার পর তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার কতটুকু অগ্রগতি হয়েছে, বা তুমি ভেক্টর রিলেটেড কোনো অঙ্ক কতখানি করতে পারছো, এগুলো তুমি নিজেই বুঝতে পারবা। কিন্তু সর্বপ্রথম কাজই হচ্ছে তোমাকে অ্যাটেন্টিভ থাকতে হবে। আর যখন তুমি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে না বুঝলে কোশ্চেন করতে হবে। যদি তুমি না বুঝো তাহলে কোশ্চেন করবা, না বুঝলে কোশ্চেন করবা। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি এখন। তোমার কি কোনো কোশ্চেন আছে শুরু করার আগে? হুম, না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ভেক্টর শুরু করার আগে আমরা একটু প্রথমে জেনে রাখি যে রাশি। আচ্ছা, রাশি কি তুমি জানো? পড়েছিলে তুমি? এই যে ভৌত হ্যাঁ। জগতে দেখা যাচ্ছে দেখাই করছি। হ্যাঁ, তুমি একটু লিখে রাখতে পারো যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় তাকে রাশি বলে। তো এই যে আমরা রাশি দেখতে পাচ্ছি, এই রাশিকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। রাশিকে যদি আমরা ভাগ করি, আমরা দুইটা ক্যাটাগরি পেয়ে যাই। একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। এখন ভাইয়া, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি? তুমি একটু লিখে রাখো। স্কেলার রাশিকে আমরা অনেক সময় বলে থাকি অদিক রাশি। শুধু শুধু মানে স্কেলার রাশিকে আমরা অদিক রাশিও বলে থাকি, ভেক্টর রাশিকে আমরা দিক রাশিও বলে থাকি। তো এখন আমি তোমাকে একটু লিখে দিই যে, যদি স্কেলার রাশির কথা বলি, স্কেলার রাশি কোনটা? যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক, মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় না, তার মানে শুধুমাত্র মানের প্রয়োজন হয়। মানের প্রয়োজন হয়, কিন্তু দিকের প্রয়োজন হয় না। ঠিক আছে? এটাকে আমরা স্কেলার রাশি বলে জি। থাকি। আর ভেক্টর রাশি হচ্ছে যে রাশি প্রকাশ করার জন্য আমাদের মানের প্রয়োজন হয়, সাথে আমাদের দিকেরও প্রয়োজন হয়, তাকে আমরা, বিদ্যুতের প্রয়োজন হয়। হ্যাঁ, দিকেরও প্রয়োজন হয়, তাকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। আচ্ছা, স্কেলার রাশির মধ্যে কিছু স্কেলার রাশির উদাহরণ কি তুমি বলতে পারবে?
কিছু স্কেলার রাশি উদাহরণ দেই, যেমন দূরত্ব, চাপ, না হয় নাই, চাপ টর্ক। চাপ না, দৈর্ঘ্য, দূরত্ব, ভর, দ্রুতি, হুম, এগুলা এগুলা এমসিকিউ এ এক্সাম্পলের জন্য আসতে পারে। হ্যাঁ, কাজ, শক্তি কিংবা সময়, এগুলা হচ্ছে তোমার স্কেলার রাশি। তুমি একটু খেয়াল করে দেখো যে আমি যদি বলি যে একটা কলম বা একটা দণ্ড, এই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। এই যে আমি বললাম একটা দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, এটা বলার জন্য কি আমার কোনো দিকের প্রয়োজন হয়েছে? আমার কি এটা বলার প্রয়োজন হয়েছে যে উত্তর দিকে 5 মিটার কিংবা পশ্চিম দিকে 5 মিটার? তুমি যেভাবেই রাখো না কেন, দৈর্ঘ্যের পরিমাপ কখনোই চেঞ্জ হবে না। কিংবা আমি যদি বলি তোমার ভর হচ্ছে 50 কেজি, তুমি একজন মানুষ, তোমার ভর হচ্ছে 50 কেজি, এই 50 কেজি উত্তর দিকেও 50 কেজি, দক্ষিণ দিকেও 50 কেজি থাকবে। তো এই যে দৈর্ঘ্য, দূরত্ব, ভর, দ্রুতি, কোনোটার ক্ষেত্রেই আমরা যখন প্রকাশ করতে যাই আমাদের দিকের প্রয়োজন হয় না। তো এই জন্যই শুধুমাত্র মানের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারছি কারণেই আমরা এটাকে স্কেলার রাশি বলে থাকি। ঠিক আছে, শুধুমাত্র মানের প্রয়োজন হয়। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কি করতে হয়? ভেক্টর রাশির ক্ষেত্রে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। আচ্ছা, ভেক্টর রাশির কিছু উদাহরণ আমাকে বলতে পারবা? ওই যে তুমি যে বললা, সরণ, হ্যাঁ, সরণ আছে, কিছু ব্যাগ আছে। দেখো, দূরত্ব স্কেলার রাশি, অবতরণ, ব্যাগ ভেক্টর ত্বরণ, রাশি। হ্যাঁ, ত্বরণ, ত্বরণ। তারপর আছে বল, হুম, তারপর আছে আহ, ওজন, এরকম আর কি। তো ভেক্টর রাশি যে তোমার আছে, এগুলা সব তো মনে থাকে না। তো মনে রাখার জন্য তোমাকে আমি একটা ছন্দ লিখে দিতে পারি, সেটা হচ্ছে যে দেখো, ভেক্টর রাশি মনে রাখার উপায়, ভেক্টর রাশি মনে রাখার উপায়, তোমার প্রত্যেকটা লেখা কিংবা খুব সুন্দর করে তুমি নোট করে রেখো, তোমার জন্য ভালো হবে। জি, নোট করতেছি। দেখো, একটা ছন্দ হিসেবে বলতে পারি আমরা যে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের জোয়ারে। এই ছন্দটা যদি তুমি মনে রাখতে পারো, তুমি ভেক্টর রাশি, স্কেলার রাশি সব কিছুর উদাহরণ তোমার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, ভতে কি? ভতে বলতে পারো তুমি ভরবেগ। ভতে ভর, ভতে ভরবেগ। ভতে ভরবেগ, ভরবেগ ভর তুমি দুইটাই বলতে পারো, মানে ভর ভরবেগ একই সাথে চলে আসতেছে ভতে। বতে হচ্ছে বেগ, দন্তস্বতে সরণ, এই বতে বলতে পারো বল। পথে কি বলতে পারো? বলতে পারো প্রাবল্য। যদিও এই টার্মগুলোর সাথে তুমি এখনো খুব ইউজ টু না, আস্তে আস্তে হয়ে যাবা। ততে কি বলা যায়? ত্বরণ। হ্যাঁ, মতে মন্দন বলতে পারো, মন্দন বলতে পারো। আচ্ছা, ভতে কি? ভতে ভ্রামক বলতে পারো। এগুলা তুমি টার্মগুলো পরিচিত হয়ে যাবে, শুধু জেনে রাখো যে আচ্ছা, দন্তস্বতে কি? সান্দ্রতা। এখানে পতে কি? পতে তুমি বলতে পারো পীড়ন, পদে তুমি বলতে পারো প্লবতা। এক সেকেন্ড দাঁড়াও, তুমি পথে প্লবতা বলতে পারো। তো অনেকগুলো দিয়ে দিলাম। তো তুমি যদি ভেক্টর রাশি মনে রাখতে পারো, এই ভেক্টর রাশিগুলো বাদে যা কিছু আছে সবই তো হচ্ছে স্কেলার রাশি। তো তোমার একই সাথে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সবগুলাই তুমি মনে রাখতে পারছো শুধুমাত্র এই একটা ছন্দের মাধ্যমে। খুব একটা কঠিন বিষয় না এটা। ঠিক আছে, তো এরপর আমি তোমাকে বলবো যে ভেক্টর রাশি, আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাই। আচ্ছা, ভেক্টর রাশি, এখানে বলা আছে যে ভেক্টর রাশি কি। তোমাকে ইতিমধ্যে আমি বলে ফেলেছি যে ভেক্টর রাশি কি। ভেক্টর রাশি হচ্ছে যা প্রকাশ করার জন্য তোমার মানের প্রয়োজন এবং দিক উভয়ের প্রয়োজন হয়। তার মানে মানের প্রয়োজন হয় এবং দিকের প্রয়োজন হয়, সেটি হচ্ছে ভেক্টর রাশি। তুমি উদাহরণের মাধ্যমে জানতে পেরেছো যে কোন কোন রাশিগুলো ভেক্টর রাশি হয়ে থাকে। তো এই যে ভেক্টর রাশিগুলো, ভাই এই ভেক্টর রাশিগুলো দেখতে কেমন, এটাও তো আমার জানতে হবে। ভেক্টর রাশিগুলো অ্যাকচুয়ালি আমরা দেখতে কেমন দেখা যায়। ভেক্টর রাশির প্রকাশ আমি লিখি, ভেক্টর, হেডলাইন দাও ভেক্টর
রাশির প্রকাশ। ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা যায়? দেখো, ভেক্টরকে আমরা সাধারণত এই যে এইভাবে প্রকাশ করে থাকি। ধরো এ হচ্ছে একটা ভেক্টর, এই এটা হচ্ছে একটা ভেক্টর। এই এ ভেক্টরকে আমরা এই যে এই চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ করে থাকি, কিংবা আমরা কখনো কখনো প্রকাশ করে থাকি এই এর নিচে একটা বার দিয়ে। এর নিচে যখন আমরা একটা বার দিব, এটাও কিন্তু ভেক্টরই প্রকাশ করছে। তারপর আরো বিভিন্ন রকমের যখন আমি মানে বোল্ড করে লেখার মাধ্যমেও কিন্তু আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি। দেখো, ভেক্টর রাশির ক্ষেত্রে আমি যদি বলি এই যে এই একটা ভেক্টর রাশি, এটা তুমি কিভাবে প্রকাশ করবা? এই যে এই তীর চিহ্ন দিয়ে। যদি আমি বলি এটা এ, এটা বি, এই ভেক্টর রাশির নাম হচ্ছে পি। বুঝতে পারতেছো কি তুমি? তাহলে আমি যদি বলি এটা কি, এই ভেক্টর রাশিটা হচ্ছে পি ভেক্টর রাশি, কিংবা কিংবা এ বি তার উপর ভেক্টর। এই যে একই জিনিস, দুইটা হচ্ছে একই জিনিস। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে পাদবিন্দু, পাদ বিন্দু, আর এটা কি, এটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষ। একটা ভেক্টর বোঝার জন্য তোমার পাদবিন্দু কোনটা আর শীর্ষবিন্দু কোনটা এটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর তোমার যেটা বলতেছিলাম যে ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়, নিচে রাখা হয়, কিংবা আমরা এইভাবে উপরে রেখেও ভেক্টরকে প্রকাশ করতে পারি। কিংবা আমি যদি ভেক্টরকে এই যে এরকম ভাবে বোল্ড করি, এভাবেও ভেক্টরকে প্রকাশ করা হয়। তার মানে আমরা দেখলাম যে ভেক্টরকে নানা উপায়ে প্রকাশ করা যায়। এটা হচ্ছে সব থেকে কমন, আমরা ইউজুয়ালি এটা ইউজ করে থাকবো যে একটা রাশির উপরে একটা লেটারের উপরে আমরা যখন একটা তীর চিহ্ন দিব, এটার মাধ্যমে আমরা এটার কি ভেক্টর প্রকাশ করব। ঠিক আছে? বুঝতে পেরেছো কি তুমি? এখন দেখো, জি, বুঝতে পারছি। এটা হচ্ছে ভেক্টর। আমি বললাম যে ভেক্টর পি। আমি মাত্র তোমাকে যে উদাহরণটা দেখালাম এটা হচ্ছে ভেক্টর পি। এখন কোশ্চেন আসতে পারে, এই ভেক্টর পি এর মান কত? এই ভেক্টর পি এর মান একটু দাঁড়াও, পি এর মান কত? মান হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ পি। তার মানে পি এর উপর যখন একটা ভেক্টর থাকবে, এটা হচ্ছে ভেক্টর প্রকাশ করে, মান প্রকাশ করে কখন? যখন সেটাকে আমরা একটা অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে রেখে দিব। ঠিক আছে? জি, আচ্ছা, যদি এটা বুঝে থাকো আমরা পরবর্তীতে আগাচ্ছি। দেখো, এই 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 তোমার পেজের মধ্যে কি কোনো কিছু বুঝো না এমন এমন কিছু আছে কি? জি না, বুঝতে আচ্ছা, পারছি। বুঝতে পারলে ভালো। এবার দেখো, তুমি কি তোমাকে একটু ছোট করে বলবো যে দূরত্ব, এই টার্মটার সাথে কি তুমি পরিচিত? দূরত্ব আর সরণ, জি, তুমি কি মানে আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা দূরত্ব আর কোনটা সরণ? জি, পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো অনেক ভালো। দূরত্ব এবং সরণ। দেখো, দূরত্ব কি? আমি প্রথমে যদি বলতে চাই দূরত্ব কি, মূলত দূরত্ব হচ্ছে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকেই দূরত্ব বলে। আচ্ছা, এখন সরণ, সরণ কি? সরণটা হচ্ছে ভাইয়া নির্দিষ্ট দিকে, বস্তুর নির্দিষ্ট দিকে তারপর যা আছে তাই কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। তো এখন এই দুইটার মধ্যে তফাৎটা একেবারে কোথায়? আমি যদি বলি এটা হচ্ছে একটা এ পয়েন্ট আর এটা হচ্ছে একটা বি পয়েন্ট, বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। এখন এ পয়েন্টে আমি কিন্তু মানে এভাবেও যেতে পারি, এভাবে যেতে পারি না? আবার জি, আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে একদম স্ট্রেটলি যেতে পারি, তাই না? দুইভাবে জি, যেতে পারি। সরণটা হচ্ছে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সরণটা হচ্ছে কি একদম সর্বনিম্ন দূরত্ব। সরণটা হচ্ছে একদম সর্ব সর্বনিম্ন। সর্বনিম্ন দূরত্ব। তুমি আমাকে বলো তো এইখানে সর্বনিম্ন দূরত্বটা কোনটা? এই যে একদম সরল রৈখিক যে দূরত্বটা, এটা হচ্ছে, সরল রেখা ওটা। হ্যাঁ, সরল রেখা, এটাই হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন। দূরত্ব। আমি আমি ধরো তোমাকে বলি যে যদি আমরা
এইভাবে যদি 4 কিলোমিটার যাই, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে 4 কিলোমিটার গেলাম, এবার এইখান থেকে বি থেকে সি পয়েন্টে যদি আমি 3 কিলোমিটার যাই, তাই না? এবার আমি তোমাকে হুম কোশ্চেন করলাম যে ভাইয়া বলো এখানে আমি কতখানি দূরত্ব অতিক্রম করেছি আর কতখানি সরণ হয়েছে আমার, দূরত্ব কত আর হচ্ছে সরণ কত, বলতে পারবা আমাকে? দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, আর সরণ এই যে এসি এটা বের করতে হবে। হ্যাঁ, দূরত্ব হচ্ছে আমি এসি টা যতটুকু বের দূরত্ব অতিক্রম করেছি, দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার যোগ 3 কিলোমিটার সমান সমান 7 কিলোমিটার। কিন্তু আমি যদি সরণের কথা বলি, সরণ হচ্ছে একদম প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু দূরত্ব। তুমি দেখো প্রথম বিন্দু এইটা, এরপর আমি গিয়ে 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 এইখানে হচ্ছে শেষ বিন্দু, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু দূরত্বটা হচ্ছে ভাইয়া এসি। তো এসি কত দেখো, এসি কত, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজের এসি বুঝা সমান হয়েছে। হবে √3² + 4² সমান সমান 5 হবে। তার মানে সরণটা কিন্তু আমরা জি দেখতে পাচ্ছি 5 কিলোমিটার। বুঝতে পেরেছো তুমি? হুম। জি বা বুঝতে পারছি। আরেকটা উদাহরণ যদি দেই যে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, হ্যাঁ, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট হচ্ছে 8 কিলোমিটার। আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসেছি, দেন বি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে ব্যাক করেছি। আমি তোমাকে কোশ্চেন করলাম যে দূরত্ব কত আর সরণ কত, আমাকে একটু রেসপন্স করো। দূরত্ব এই যে মানে এ থেকে বি পর্যন্ত যাওয়ার পর আবার বি থেকে এ পর্যন্ত গেছি না, হ্যাঁ, ওটা এই যে 16 কিলোমিটার কি দূরত্ব? হ্যাঁ, 8 কিলোমিটার গেছি আবার 8 কিলোমিটার গেছি, তার মানে 16 কিলোমিটার। কিন্তু ভাইয়া আর সরণ, সরণ হচ্ছে 8 কিলোমিটার। সরণ 8 কিলোমিটার না, সরণ এখানেই ভুলটা হয়ে যায়। দেখো আমি বলেছিলাম যে সরণ সরণ তো হচ্ছে এখানে হয় নাই। প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব। তুমি আমাকে বলো প্রথম বিন্দু কোনটা, এ না? আমি এ জি বিন্দু থেকে বি বিন্দুতে আসছি, বি বিন্দু কিন্তু শেষ বিন্দু না। বি বিন্দু থেকে আমি আবার ব্যাক করে এ বিন্দুতে চলে আসছি, তার মানে আমার প্রথম বিন্দু এ, শেষ বিন্দু এ। তার মানে আমার সরণ হচ্ছে 0, আমার কোনো সরণই হয় নাই। বুঝতে পেরেছো তুমি? জি বুঝতে পারছি। ডাউট আছে কোনো? না আচ্ছা, এটা দেখি তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি আমাকে বলো যে ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের কোশ্চেন, কিন্তু দুইটা কিন্তু কোশ্চেন ছিল, তুলে নিবা, সবগুলো তুলে নিবা, কারণ তুমি এখন হয়তো ভাইয়া অনেক ভালোভাবে বুঝে যাচ্ছ, কিন্তু এটা বাস্তবতা হচ্ছে যে আজ থেকে 1 মাস পর বা 2 মাস পর তোমার এগুলো কিছুই মনে থাকবে না। তখন যখন তুমি নোটটা একবার দেখবা আবার সবকিছু মনে আসবে। তাই নোট করাটা অনেক ইম্পর্টেন্ট। ধরো এখানে ব্যাসার্ধ হচ্ছে আর 2 মিটার, ঠিক আছে? তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্ট, এখান থেকে আমি যাত্রা শুরু করছি, ঠিক আছে? এখন যাত্রা শুরু করে আমি তোমার এইভাবে গিয়ে 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 আবার এই পয়েন্টে ব্যাক করলাম, ঠিক আছে? আমি তোমাকে কোশ্চেন করলাম যে ভাইয়া দূরত্ব কত, সরণ কত? দূরত্ব এখানে এটা বের করতে হবে। হুম, দূরত্ব এটা বের করতে হবে। দূরত্ব বের করো, বের করে আমাকে বলো দেখি, তুমি মানে সাথে ক্যালকুলেটর নিয়ে আসছো না? রেসপন্স করো তুমি। পারবা কি? সরণ এখানে শূন্য হবে না, কারণ এর থেকে যাত্রা করতে পারে এই বিন্দুতেই আসছে, তো এখানে তো কোনো সরণ হয় নাই। আচ্ছা, সরণ হয় নাই। দেখো এ বিন্দু থেকে ঘুরে আবার এই বিন্দুতে চলে আসছে, সরণের মান 0, কিন্তু দূরত্ব কত? সরণ নাই 0 বুঝলাম, সরণ 0, দূরত্ব কত? এটা বের করতেছি। বের করো। দেখো এখান থেকে এইটুকের দূরত্বটা বের করতে পারলে আমার অঙ্ক শেষ। তুমি কি আমাকে বলতে পারবা একটা বৃত্তের এইভাবে একটা রাউন্ড দিয়ে আসলে এটাকে কি বলে? পরিধি সমান দূরত্ব করে, পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, টু পরিধি পাই সমান। আর, তাহলে 12 তাহলে থেকে দূরত্ব সমান সমান 5, হচ্ছে 2 পাই আর, তাহলে টু কত? পাই আর। 2 × পাই × আর এর মান হচ্ছে 2, তাহলে 4 পাই, 4 পাই মিটার। বুঝতে পেরেছো কি তুমি? জি আচ্ছা, তাহলে কি দূরত্ব আর হচ্ছে সরণ এই কনসেপ্টটা ক্লিয়ার? ক্লিয়ার।
তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, দেখো, প্রথমেই তুমি তো ভেক্টর চিনলা। ভেক্টর চিনার পর তুমি এখন খুব ভালোভাবে বলতে পারছো যে ভেক্টর কি। ভেক্টর সম্পর্কে তোমার একটা বিস্তর আইডিয়া হয়ে গিয়েছে। এখন ভেক্টরের অনেকগুলো প্রকারভেদ আছে। মানে বিভিন্ন সময় বিভিন্ন ভেক্টরকে অনেক নামে ডাকা হয়ে থাকে। তো আমি প্রথমেই বলি, সেটা হচ্ছে সমান ভেক্টর কি। এগুলো সমান ভেক্টর, সমান ভেক্টর। বইয়ের মধ্যে অনেক সংজ্ঞা পাবা, সবগুলো সংজ্ঞা পড়ার দরকার নাই, একবার করে সবগুলো সংজ্ঞা পড়ে নিবা। কিন্তু সবগুলো সংজ্ঞা মুখস্থ করারও দরকার নাই, মনে রাখারও দরকার নাই। আমি যেগুলো লিখে দিচ্ছি শুধুমাত্র এগুলাই যদি পড়ো, এখান থেকেই মানে আসবে, এর বাইরে আসবে না। সমান ভেক্টর। আচ্ছা, সমান ভেক্টর কি? একই জাতীয় দুটি ভেক্টরের একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক সমান হলে তাকে সমান ভেক্টর বলে। তো সমান ভেক্টর হওয়ার জন্য দুইটা শর্ত কিন্তু ফিল আপ করতে হবে। শর্ত নাম্বার 1, তোমাকে কি করতে হবে? মান সমান হতে হবে। মান সমান হতে হবে। দ্বিতীয়, দিকও সমান হতে হবে। এই দুইটা যখন ফলো করবে ঠিক তখনই সেটা হবে সমান ভেক্টর। আমি যদি তোমাকে বলি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এবার আমি বললাম এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। এখন দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটারই মান হচ্ছে সমান। এই যে মান প্রকাশ করে কিন্তু এইভাবে, তোমার একটু আগে বুঝাই দিলাম যে মান প্রকাশ করার জন্য এই যে এইভাবে অ্যাবসলিউট ভ্যালু দিতে হয়। তো মানও সমান, আবার দিকও সমান, তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টর সমান সমান বি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে সমান ভেক্টর হওয়ার শর্ত। এখন তোমাকে যদি আমি বলি যে সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, বলতে পারবা? দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা 0 ডিগ্রি। সমান ভেক্টর তো সরল রেখা। এই যে দেখো, এটাও একই রেখা, এটাও একই রেখা, একটা আরেকটার উপরে প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি তো ভাইয়া এটা, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি। যদি এ হইতো এরকম, বি হইতো এরকম, সেই ক্ষেত্রে তুমি 90 ডিগ্রি বলতে পারতা। কিন্তু এটা তো একই দিকে, তার মানে এ যেটা, বিও একই, তার মানে এদের মধ্যবর্তী কোণ নাই। কোণ নাই মানে 0 ডিগ্রি। ঠিক আছে, মধ্যবর্তী কোণ কত বুঝতে পারছো? কেন 0 ডিগ্রি হইলো? বুঝছো কোনো? না। আচ্ছা, তারপরে আসো সমান ভেক্টরের পরে লেখো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর। আচ্ছা, বিপরীত ভেক্টরটা হচ্ছে, এইখানেও তোমার মান সমান হবে। আমি লিখতেছি না, তুমি ওইটার মতো করে লিখো যে একই জাতীয় দুটি ভেক্টরের মান সমান হবে, কিন্তু দিক হবে কেমন? ওইটাতে দিক সমান ছিল, এটাতে দিক হবে বিপরীত। দিক হবে বিপরীত। এখানেও দুইটা শর্তই মানতে হবে। তার মানে ওই সেম উদাহরণটা যদি আমি টানি, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই যে এই দুইটা হচ্ছে পরস্পরের বিপরীত ভেক্টর, কারণ এই দুইটার মান সমান, কিন্তু দিক হচ্ছে ভিন্ন দিকে। বুঝতে পেরেছো? আমি যদি বলি এদের মধ্যবর্তী কোণ কত, এটা এদের মধ্যবর্তী কোণ কত হবে বলো? হ্যাঁ, হুম, এদের মধ্যবর্তী কোণ কত একটু হবে? 1 মিনিট, একটু একটা কাজ, একটু ফোন দিছে তো একজন, আচ্ছা ঠিক আছে। বাইরে থেকে তো 1 মিনিট। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, ঠিক আছে। তোমার কথা ইকো, আমার কথা ইকো, তোমার মিউট করো। আমার কথা তোমার ফোন থেকে ইকো হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা তো 0 ডিগ্রি ছিল, কারণ দুইটা একই দিকে ছিল। কিন্তু এইখানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। এটা কি বুঝতে পারছো তুমি? কিভাবে হলো? দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা হচ্ছে বিপরীত ভেক্টর, তাই না? তাহলে হুম। এ ভেক্টর, আমি বলি, আমার কথা ইকো হচ্ছে, এ এ ভেক্টর সমান সমান হচ্ছে মাইনাস বি ভেক্টর বলতে পারি। কারণ দেখো, আমি প্রথমে এখানে সমান ভেক্টরের ক্ষেত্রে বলেছিলাম এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর, কিন্তু এটা হচ্ছে দিক বিপরীত, তার মানে আমি দিকটা কি বিপরীত করে দিলাম। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, দুইটা কি পরস্পর বিপরীত দিকে, এই জন্য এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। তুমি দেখো, এটা যদি হয় এ, তাই না, এই বিটার আমি এখানে নিয়ে আসলাম, এই যে বি, এই যে বি, তাই না? তুমি আমার বলো, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত কত হইলো? এটা কি 180 ডিগ্রি না? 180 ডিগ্রি না? আর এখানে কি ছিল? এখানে এ ভেক্টর ছিল, বি ভেক্টরও এখানেই, বি ভেক্টরও সেম জায়গাতেই। এ ভেক্টর এবং বি ভেক্টর একই জায়গায় থাকার কারণে এখানে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কিন্তু এইখানে মধ্যবর্তী কোণ কত হইলো? 180 ডিগ্রি। বুঝতে পেরেছো কি? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, এমসিকিউ চলে আসতে পারে যে সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, কিংবা বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, এবার আসো সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি? এখন একটু আগে আমরা দেখলাম সমান ভেক্টর আর সদৃশ ভেক্টরের মধ্যে একটু মানে অনেক সময় কনফিউজ হয়ে যাবা। সমান ভেক্টরের ক্ষেত্রে দুটি ভেক্টরের মান এবং দিক সমান হতে হয় সমান ভেক্টরের ক্ষেত্রে। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মান সমান হওয়ার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র দেখো, দুই বা ততোধিক ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর, ততোধিক ভেক্টর যদি একই দিকে থাকে তাকেই সদৃশ ভেক্টর বলে। আর আরেকটা, এই সদৃশ ভেক্টর যেহেতু আছে, তাহলে অবশ্যই একটা বিসদৃশ ভেক্টর আছে। বিসদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টরটা কি হবে? বিসদৃশ ভেক্টরটা হবে দুই বা ততোধিক ভেক্টর যদি বিপরীত দিকে থাকে, বিপরীত দিকে থাকে, তাহলে তাকে বিসদৃশ ভেক্টর বলা হয়ে থাকে। এখন দেখো, আমি যদি বলি যে এ একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর, তুমি কি জানো যে এই যে দাগগুলা দিতেছি, দাগগুলা মানে বুঝাইতেছে মান। এই যে এ ভেক্টরের থেকে বি ভেক্টরের মান বড়, এটাই বুঝাইতেছে। তো দেখো, এ ভেক্টর বি ভেক্টর, আমি এখানে আরেকটা ভেক্টর দিলাম হচ্ছে সি ভেক্টর। দেখো, কোনোটাই কোনোটার সাথে মিল না। আবার আমি আরেকটা দিলাম, এখানে হচ্ছে ডি ভেক্টর। তার মানে তুমি এখান থেকে বলতে পারো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর সবগুলা ভেক্টরই কিন্তু একই দিকে আছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে যা আছে সবগুলাই হচ্ছে সদৃশ ভেক্টর। কিন্তু সবগুলা কিন্তু সমান ভেক্টর না, সমান ভেক্টর শুধুমাত্র এই দুইটা। তার মানে সমান ভেক্টর সব, এই দেখো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর সবগুলা ভেক্টরই হচ্ছে সদৃশ ভেক্টর, কিন্তু সবগুলা ভেক্টর সমান ভেক্টর না। সমান ভেক্টর শুধুমাত্র সি ভেক্টর এবং ডি ভেক্টর। বুঝতে পেরেছো কি? এখন আমি যদি বলি যে জি, সদৃশ বুঝতে ভেক্টর, পারছি। কিছু বলবা? না। তুমি কথা বলার পর থেকে তোমার ওইখান থেকে আমার এখানে মানে
ইকো আসতেছে, মানে আমার কথা বারবার ইয়ে আসতেছে, রিপিট আসতেছে। আচ্ছা ঠিক আছে দেখো। আবার কাটা কল দেই, আবার কাটা জয়েন হয়। আচ্ছা হ্যাঁ, জয়েন হতে পারো। আচ্ছা, কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা ঠিক আছে। তার মানে সদৃশ ভেক্টরটা কি তুমি বুঝতে পারছো? হ্যাঁ, এখন বুঝতে পারছি। এখন দেখো, এটা যদি বলি এ ভেক্টর, এটা যদি বলি বি ভেক্টর, ঠিক আছে, এটা যদি বলি সি ভেক্টর, এটা যদি বলি ডি ভেক্টর, তুমি দেখো এ ভেক্টর আর বি ভেক্টর এরা কি? এরা হচ্ছে তোমার বি সদৃশ ভেক্টর, বি সদৃশ ভেক্টর, কিন্তু এরা কিন্তু বিপরীত ভেক্টর না। বিপরীত ভেক্টর না, দেখছো কারণ কি? বিপরীত ভেক্টর হওয়ার জন্য কি প্রয়োজন? বিপরীত ভেক্টর হওয়ার জন্য মান সমান হওয়ার প্রয়োজন। আমি দেখো, মান সমান মান হতে সমান দিক দিক এই বিপরীত হতে হয়। এ আর বি এর মান সমান না, এই জন্য এরা বিসদৃশ ভেক্টর ঠিক আছে, কিন্তু বিপরীত ভেক্টর না। কিন্তু দেখো সি আর ডি এর মধ্যে এদের মানও সমান, দিকও বিপরীত, তার মানে এরা একই সাথে বিপরীত ভেক্টর, একই সাথে আবার বিসদৃশ ভেক্টর। দুইটা ক্রাইটেরিয়াই ফলো করেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে হয়ে যায়। তারপর আসো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর একই কথা, হ্যাঁ। ইউনিট ভেক্টর, একক ভেক্টর মানে কি? যে ভেক্টরের মান, যে ভেক্টরের মান একক, তাকে একক ভেক্টর বলে। খুবই সহজ, একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। একক মানে কি? এক, তার মানে যে ভেক্টরের মান হচ্ছে এক, যে ভেক্টরের মান হচ্ছে এক, তাকেই একক ভেক্টর বলে। দেখো একক ভেক্টর পাওয়ার বুদ্ধি কি? দেখো সবসময় আমরা একক ভেক্টর, দেখো এটা কিন্তু কনফিউজড হয়েও না। একক ভেক্টর যে কথা, ইউনিট ভেক্টর একই কথা। ইউনিট ভেক্টর একক ভেক্টর একই জিনিস। একক ভেক্টর আমরা সাধারণত ছোট হাতের লেটার দিয়ে লিখে থাকি, যেমন ধরো এ, এটা হচ্ছে এ ভেক্টর, উপরে আমরা একটা ক্যাপ দেই, দেখতেছো? এ ভেক্টর, এ ভেক্টরের উপরে একটা ক্যাপ দেই, তার মানে এটা হচ্ছে একটা একক ভেক্টর। আমরা এইভাবেই প্রকাশ করে থাকি। এখন এ ভেক্টর পাওয়ার উপায় কি? একটা একক ভেক্টর পাওয়ার উপায় কি? একটা একক ভেক্টর পাওয়ার উপায় হচ্ছে কোনো একটা ভেক্টরকে, ধরো এটা হচ্ছে একটা ভেক্টর এ, এই কোনো একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করি, আমরা যেটা পাবো সেটাই হচ্ছে একক ভেক্টর। এটা হচ্ছে একটা এ ভেক্টর। এই এ ভেক্টরকে, এই এ ভেক্টরকে যদি আমি এই এ ভেক্টরের মান দিয়ে ভাগ করি, ভাগ করার পর যেটা আসবে সেটাই হচ্ছে কি একটা একক ভেক্টর। তো কখনো কখনো তোমাকে যদি একক ভেক্টর দিয়ে রাখে আর ভেক্টরের মান দেওয়া থাকে, ভেক্টর বের করতে পারবা না। তাহলে ভেক্টর বের করার যদি, মানে কখনো কখনো এই কেস যদি আসে আর কি, এ ভেক্টর এ ক্যাপ এবং এ এর মান একই জিনিস। তো শুধুমাত্র এটাই জানতে হবে যে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান এক একক। অনেকে আবার সংজ্ঞাটা এইভাবেও লিখতে পারে যে কোনো ভেক্টরকে যদি, দুইটা সংজ্ঞায় দিতে পারো, দুইটা দিলেই তুমি মার্ক পাবা, কোনো মানে ভয়ের কিছু নাই। কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয়, ভাগ করা হয়, তবে যা পাওয়া যায়
তবে যা পাওয়া যায় তাকে ইউনিট ভেক্টর বলে। দুইটাই সংজ্ঞা। ইউনিট ভেক্টরটা বুঝতে পারাটাই মেইন বিষয়। তো একক ভেক্টর আশা করি বুঝতে পেরেছো তুমি। এখানে মানে খুবই কঠিন কোনো কিছু না। এখন একক একক ভেক্টর যদি তুমি বুঝে থাকো, তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই। ইউনিট ভেক্টরের পর তোমার আসবে হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক আচ্ছা, আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টরটা কি দেখো, ধরে রাখো তুমি মনে করো যে আমি এখানে একটা করতেছি। আগে সংখ্যাটা লিখে দিই তোমাদেরকে, যে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্কে তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর ধরা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। ঠিক আছে? এখন ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক বুঝো। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে থ্রি ডাইমেনশন। দেখো, তুমি তো ম্যাথমেটিক্স করার সময় কিংবা ফিজিক্সে অনেক সময় গ্রাফ পেপারে ইউজ করছো। গ্রাফ পেপারে কি থাকে? একটা থাকে এক্স অক্ষ, আর একটা থাকে কি ওয়াই অক্ষ। দুইটা অক্ষ থাকে শুধুমাত্র। এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, দুইটা অক্ষ যখন থাকে তখন আমরা এটাকে বলি হচ্ছে টু ডাইমেনশন। কিন্তু অনেক সময় আমরা দেখি যে দুইটা ডাইমেনশন দিয়ে হয় না, তখন আমাদের কি সাহায্য নিতে হয়? থ্রি ডাইমেনশনের সাহায্য নিতে হয়। থ্রি ডাইমেনশনে কি হয়? এইদিকে হয়, সরি, এইদিকে হয় হচ্ছে এক্স, এদিকে হয় ওয়াই, আর এইদিকে হয় জেড। জেড, ঠিক আছে? এটাই হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক বা থ্রি ডাইমেনশন। একটু আগে যেটা দেখতেছিলা সেটা হচ্ছে টু ডাইমেনশন, তোমরা সচরাচর যেটা দেখো টু ডাইমেনশন, আর এটা হচ্ছে থ্রি ডাইমেনশন। থ্রি ডাইমেনশনে কি থাকবে? এক্স থাকবে, ওয়াই থাকবে এবং কি জেড থাকবে। এখন এই যে একটু নেক্সট অন্য কালার দেই, এই এক্স অক্ষ বরাবর যেটা তুমি দেখো এখানে বলা আছে, তুমি একটু সংখ্যাটা দেখো, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্কের তিনটি ধনাত্মক অক্ষ বরাবর। দেখো এটা তো ঋণাত্মক অক্ষ, এই যে এটা ওয়াই এর ঋণাত্মক অক্ষ, এটা জেড এর ঋণাত্মক অক্ষ। ঋণাত্মক অক্ষ দিয়ে হবে না, ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর কল্পনা করা হয়, এই দিক থেকে আমরা একটা একক ভেক্টর কল্পনা করতেছি, এটার নাম দিছি আমরা আই ক্যাপ। কেন ক্যাপ দিলাম? কারণ একক ভেক্টরের উপরে ক্যাপ দিয়ে আমরা সচরাচর, তোমাকে আমি আগেও বললাম। ওয়াই অক্ষ বরাবর আমরা একটা একক ভেক্টর কল্পনা করেছি, সেটা হচ্ছে জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর আমরা আরেকটা কল্পনা করেছি, সেটা হচ্ছে কে ক্যাপ। এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দেখতে পাচ্ছি আমরা, এগুলাকে আমরা আয়ত একক ভেক্টর বলে থাকি। বুঝতে পেরেছো কি আয়ত একক ভেক্টর কি? এই আই, জে, কে এগুলাই হচ্ছে আয়ত একক ভেক্টর। কোনো ডাউট আছে কি? একটু রেসপন্স করো, কোনো ডাউট আছে? না না, বুঝতে পারছি। আচ্ছা, আয়ত একক ভেক্টর যদি বুঝে থাকো, তাহলে আমরা নেক্সট চলে যাই, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, যেগুলা ভেক্টর সংজ্ঞা আমি লিখে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি, শুধুমাত্র ওইগুলা বুঝতেই হবে, বাকিগুলো একবার শুধু পড়ে নিবা। একবার পড়ে নিবা, তার থেকে বেশি আর পড়ার প্রয়োজন নয়, ওগুলো আসে না। তো অবস্থান ভেক্টর কাকে বলে? লেখো তুমি, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান
যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। আচ্ছা, আয়ত একক ভেক্টর কি? হয়তো তুমি ব্যাপারটা এখনো ক্লিয়ার না। দেখো আমি একটু 2 ডাইমেনশন নিয়ে কথা বলি, তারপর 3 ডাইমেনশনে যাই, তাহলে তোমার বুঝতে সহজ হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, সচরাচর তুমি এটাই জানো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাই না? এখন আমাকে বলো, আমি ধরো আমি এই বিন্দুতে যাব, এই যে এই বিন্দুতে যাব, এই বিন্দুতে যাওয়ার বুদ্ধি কি? এটা তো মূল বিন্দু, তাই না? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু এটাই। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করা, এটা 2 ডাইমেনশনের ক্ষেত্রে। এই বিন্দুতে যাওয়ার বুদ্ধি হচ্ছে আমার প্রথমে এইভাবে যেতে হবে এক্স অক্ষ বরাবর এতখানি, তারপর ওয়াই অক্ষ বরাবর এতখানি যাইতে হবে, তাই না? তো আমি যদি ধরি এইটুক হচ্ছে এক্স, আর আমি যদি ধরি এইটুক হচ্ছে ওয়াই, তার মানে এটা কি এক্স কমা ওয়াই, তোমরা গ্রাফে করেছো এগুলা। এক্স তার মানে এটা কি এক্স অক্ষ বরাবর এতখানি যেতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর এতখানি যেতে হবে, তাহলে আমরা এই বিন্দুটা পাবো, তাই না? তো এখন অবস্থান ভেক্টর কোনটা? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, তার মানে এই বিন্দুর সাপেক্ষে যখন আমি একটা ভেক্টরের মান প্রকাশ করতে চাই, সেটাই হচ্ছে কি, ধরো এটার নাম দিলাম আমরা আর। এই আর হচ্ছে অবস্থান ভেক্টর। তার মানে একটা এক্স ওয়াই বিন্দু পেয়েছিলাম আমরা, এই এক্স ওয়াই বিন্দুটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যেতে হয়, তারপর ওয়াই অক্ষ বরাবর যেতে হয়, গিয়ে আমরা একটা বিন্দু পেয়েছি এক্স ওয়াই বিন্দু। এখন অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করব? মূল বিন্দুর সাপেক্ষে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করতেছি যে ভেক্টরের মাধ্যমে, সেটাই হচ্ছে কি অবস্থান ভেক্টর। তার মানে এই অবস্থান ভেক্টর আর কে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? এই দিক দিয়ে এক্স পরিমাণ গেছে, তুমি আমাকে বলো, তোমাকে আমি বলেছিলাম না যে এ ক্যাপ সমান সমান এ ভেক্টর বাই অ্যাবসলিউট ভ্যালু অফ এ। তার মানে একটা এ ভেক্টর নির্ণয় করার বুদ্ধি কি? একটা ভেক্টরের মান ইনটু ওই ভেক্টরের একক ভেক্টর। দেখো এখানে আর ভেক্টর নির্ণয় করার বুদ্ধি কি? এইখানে এই পর্যন্ত যাবে প্লাস এই পর্যন্ত যাবে। আচ্ছা, প্রথমে আমরা এখানে আসি। দেখো এই পর্যন্ত কি এক্স, মান কত এক্স, আর একক ভেক্টর কত আই। একটু আগে পড়াইলাম তোমাকে যে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, তাহলে মান, এই যে মান, মান গুণন একক ভেক্টর গুণন একক ভেক্টর, ঠিক আছে? যুগ, আমরা এই পর্যন্ত গেছি, তারপর আবার এই পর্যন্ত যেতে হবে। আচ্ছা বলো তো ভাইয়া, এই পর্যন্ত কত মান? মান হচ্ছে ওয়াই, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি জে না? তুমি একটু দেখে আসতে পারো। দেখো এই যে তোমাকে বলছিলাম আমি এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। তাহলে আমরা কি লিখলাম? ভেক্টরের মান এবং ভেক্টরের একক ভেক্টর, ভেক্টরের মান, ভেক্টরের একক ভেক্টর, এর মাধ্যমে আমরা একটা অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। বুঝতে পেরেছো কি? অবস্থান ভেক্টর কি বুঝতে পেরেছো? একটু জি, রেসপন্স। বুঝতে পারছি। আচ্ছা, এটা তো গেল 2 ডাইমেনশনের ক্ষেত্রে, কিন্তু আমাদের তো শুধুমাত্র 2 ডাইমেনশন নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের তো 3 ডাইমেনশন আমরা শিখে ফেলেছি, তাই আমাদেরকে 3 ডাইমেনশনের ক্ষেত্রে একটু দেখতে হবে। দেখো মনে করো একটা কিউব, আচ্ছা এই কিউবের এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি জেড অক্ষ। এটা ছিল 2 ডাইমেনশন, আর এটা হচ্ছে কি 3 ডাইমেনশনের ক্ষেত্রে। এবার ভাইয়া আমি বলতে চাচ্ছি তোমাকে যে আমি এই বিন্দুর অবস্থান নির্ণয় করব। একটু আগে তো খুব সহজ ছিল, এইভাবে গেতাম বের করে ফেলতাম, কিন্তু এইটা তো 2 ডাইমেনশন না, এটা হচ্ছে 3 ডাইমেনশন। আচ্ছা আমাকে বলো 3 ডাইমেনশনে কিভাবে যাব? এখানে আমরা গেছিলাম হচ্ছে এই যে এইভাবে গেতাম, এইভাবে যাওয়ার পরে একদম এইভাবে গেছিলাম, তাই না? কিন্তু ভালো হইলো না। দেখো আমি প্রথমে এইভাবে গিয়েছিলাম, তারপর এইভাবে গিয়েছিলাম, এইভাবে আমরা এটা পেয়েছি। কিন্তু এই বিন্দু পাওয়ার জন্য আমার এখানে 3 ডাইমেনশনে কিভাবে যেতে হবে? প্রথমে এক্স অক্ষ বরাবর, তারপর ওয়াই অক্ষ বরাবর,
তারপর জেড অক্ষ বরাবরও যেতে হবে। এখন এক্স অক্ষ বরাবর আমরা প্রথমে যাই, আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর এইটুকু গেলাম। এবার তো ভাইয়া ওয়াই অক্ষ বরাবর যেতে হবে, ওয়াই অক্ষ কি উপরের দিকে, আমরা ওয়াই অক্ষ বরাবর গেলাম। ওয়াই অক্ষ বরাবর গেলে কি হবে, হবে না, কারণ এটা তো হচ্ছে 3 ডাইমেনশন। এবার জেড অক্ষ বরাবর যাব, এই যে এইভাবে জেড অক্ষ বরাবর যাওয়ার পরে আমরা একটা বিন্দু পেয়ে গেলাম। মানে আমরা 2 ডাইমেনশনে এক্স অক্ষ বরাবর গিয়েছিলাম, ওয়াই অক্ষ বরাবর গিয়েছিলাম, আমরা একটা বিন্দু পেয়ে গিয়েছিলাম। কিন্তু 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর যাব, তারপর ওয়াই অক্ষ বরাবর, তারপর আমরা জেড অক্ষ বরাবর যাব। যাওয়ার পর আমরা যে একটা বিন্দু পাবো, এই বিন্দুটা কি বলতো? এই বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। ওই যে ওইখানে যেভাবে এক্স কমা ওয়াই, এখানে এক্স কমা ওয়াই কমা জেড। আর এটা তো হচ্ছে মূল বিন্দু 0 0 0 0 মূল বিন্দু। তাহলে এখন বলো ভাইয়া, অবস্থান ভেক্টর কোনটা? মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, আমি আরেকটা অন্য কালার নেই। মূল বিন্দু থেকে ওই বিন্দুর যে দূরত্ব, এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তার মানে আমি অবস্থান ভেক্টরের মান যদি নির্ণয় করতে চাই, তুমি আমাকে বলো, এখন বেশি সময় নিব না। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, তাই না? তাহলে আমরা এক্স এর সাথে আই ক্যাপ, ওয়াই এর সাথে জে ক্যাপ, এবং কি সাথে জেড এর সাথে কে ক্যাপ যোগ করতে হবে। এইভাবেই তো আমরা বিন্দুটা পেয়েছিলাম। তাহলে এর মাধ্যমে আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারছি। অবস্থান ভেক্টর সম্পর্কে কি তোমার আইডিয়া ক্লিয়ার? অবস্থান ভেক্টর বুঝেছো তুমি? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই। এবার আসো সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে ক্রিয়া করে, একই তলে ক্রিয়া করে, তাকে সমতলীয় ভেক্টর বলে। যেমন আমি আবার বলি, একটা কিউব আঁকাই, এই কিউবের স্বভাবত এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এখন দেখো, আমি যদি বলি যে একই তল, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে ক্রিয়া করে, তুমি দেখো যে এইটা একটা তল, এটা আরেকটা তল, নিচে আরেকটা তল, এখানে আরেকটা তল, এভাবে আমরা দেখতে পাচ্ছি। এই তলটাকে কি বলে বলতো? এই তলটা হচ্ছে এক্স ওয়াই তল, এক্স ওয়াই তল, কারণ এখানে এক্স ওয়াই তল আছে, এক্স ওয়াই তল। এবার আমি যদি বলি যে এই যে এইখানে আরেকটা তল আছে না, এই যে এই তলটা, এইটা কি তল? এটা হচ্ছে ওয়াই জেড তল, এটা হচ্ছে ওয়াই জেড তল। আবার দেখো এই যে এই তলটা যে দেখতে পাচ্ছ, এই তলটা, এই তলটা কি 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 তল হইতে পারে? এটা হচ্ছে ওয়াই জেড তল, কারণ এইটা আর এটা কিন্তু সেম। দেখো এটা একদিকে, এটা বিপরীত দিকে, এর থেকে মানে ডিফারেন্স কোনো কিছু না। আচ্ছা, এবার দেখো এটা এক্স ওয়াই তল, এটা ওয়াই জেড তল, এটা ওয়াই জেড তল। এই যে এইটা কি, এটা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে এক্স জেড তল। এক্স জেড তল কেন? এই দেখো এক্স এবং জেড এর মধ্যে, এক্স আর জেড মিলে যে তল ক্রিয়েট করতেছে সেটা হইতেছে এক্স জেড তল, ঠিক আছে? এখন ধরো এই তলের মধ্যে একটা, আমি অন্য কালার দিয়ে দেখাই। ধরো এই তলের মধ্যে একটা ভেক্টর আছে, এই ভেক্টরের নাম দিলাম আমরা পি, এই ভেক্টরের নাম দিলাম আমরা পি। আবার এইখানে আরেকটা ভেক্টর আছে, ধরো এনে এনে একটা ভেক্টর আছে কিউ, এখানে একটা ভেক্টর আছে, ভেক্টরের নাম হচ্ছে কিউ। আবার ধরো এই যে এইখানে আরেকটা ভেক্টর আছে, এই যে এইখানে, এইখানের এই ভেক্টরের নাম কি? ধরো এইভাবে আরেকটা ভেক্টর আছে, এই ভেক্টরের নাম হচ্ছে আর, এই ভেক্টরের নাম হচ্ছে আর। তো দেখো এখানে পি ভেক্টর, এখানে কিউ ভেক্টর, এখানে আর ভেক্টর, এই ভেক্টরগুলো কেমন আছে?
এই ভেক্টরগুলো কি একই তলের মধ্যে আছে না? দেখো তো, এটা একটা তল x একই তলে আছে। হ্যাঁ, এই যে এই এই ধরনের এখানে অন্য কালার দিতেছি তোমার, এই ধরনের ভেক্টরগুলোকে আমরা ধরো p ভেক্টর, q ভেক্টর, r ভেক্টর, এই ভেক্টরগুলোকে আমরা বলতে পারি সমতলীয় ভেক্টর। বুঝতে পেরেছো? তলগুলো সম্পর্কে কি ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, সেটা হচ্ছে তোমার নাল ভেক্টর। নাল ভেক্টরকে অনেক সময় আমরা শূন্য ভেক্টরও বলে থাকি। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আচ্ছা, শূন্য ভেক্টর কি ভাইয়া? যে ভেক্টরের মান শূন্য। খুবই সহজ, এটা তো নাম নাম শুনেই বোঝা যাচ্ছে যে যে ভেক্টরের মান শূন্য হয় তাকেই নাল ভেক্টর বলে। এখন নাল ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য হয়। কোন ভেক্টরের মান কি শূন্য হতে পারে? হ্যাঁ, কোন ভেক্টরের মান শূন্য হতে পারে। কিভাবে শূন্য হতে পারে দেখো তো। আমি যদি বলি তোমাকে যে দুটি সমান ভেক্টর, দুটি সমান ভেক্টর বিয়োগ করে ফেলি, তুমি দেখো এখানে একটা এ ভেক্টর আছে, এখানে আরেকটা ভেক্টর আছে, দুইটা তো সমান ভাইয়া, তাহলে এটাও এ, তাহলে এটাও এ, মানও সমান। তাহলে আমরা যদি এ ভেক্টর থেকে আবার এই এ ভেক্টরে বিয়োগ করি, আলটিমেটলি কি আমাদের এই ভেক্টরটা কি শূন্য ভেক্টর হয়ে যাবে না? শূন্য ভেক্টর হয়ে যাবে না? তাহলে যদি শূন্যই হয়ে যায় তাহলে এটা কি শূন্য ভেক্টর? তাহলে দুটি সমান ভেক্টর যদি আমরা বিয়োগ করে ফেলাই তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা নাল ভেক্টর পেয়ে যাব। কিংবা আমরা আবার বলতে পারি যে দুটি মানে কোন ভেক্টরকে তার বিপরীত ভেক্টর দিয়ে বিপরীত ভেক্টর যোগ। দেখো একই জিনিস, এটা হচ্ছে এ ভেক্টর, যে কোনো একটা ভেক্টর, এটা হচ্ছে তার বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কি ভাইয়া? তোমাকে বুঝিয়েছিলাম, এটা বি। এ ভেক্টর, এটা হচ্ছে বিপরীত ভেক্টর। এখন আমি এ ভেক্টরকে যদি যোগ করি তার বিপরীত ভেক্টরের সাথে, তাহলে কি হবে? একই তো কথা হয়ে গেল, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, তার মানে হচ্ছে শূন্য। তার মানে আমরা দুই উপায়ে আমরা ইয়া করতে পারি, ভেক্টরের নাল ভেক্টর পেতে পারি। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা ভেক্টর তো দেখলাম, একটা ভেক্টর দেখলাম, বিভিন্ন ধরনের ভেক্টর দেখলাম। আপাতত এইগুলাই যদি পড়ো না তাহলে হয়ে যাবে। তোমার বইয়ের মধ্যে অনেক সংজ্ঞা দেখবা, একদম 15-20টার মতো সংজ্ঞা দেখবা, এতগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। তো যেগুলা দেখাই দিলাম জাস্ট এগুলাই মনে রাখো। এগুলো আবার এখান থেকে আবার তুমি শর্টকাট করো না, তোমার যেগুলো শর্টকাট করে দেওয়া হয়েছে এগুলাই শুধুমাত্র মাথায় রাখো। এখন দেখো ভেক্টর, ধরো এইটা হচ্ছে একটা ভেক্টর, ধরো এটা একটা ভেক্টর, এই ভেক্টরের নাম দিলাম আমরা এ। এই লম্বা আরেকটা ভেক্টর, এই ভেক্টরের নাম দিলাম আমরা বি। ঠিক আছে? এখন এ ভেক্টর এবং বি ভেক্টর, ধরো মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এখন আমি চাচ্ছি এ ভেক্টরকে আর বি ভেক্টরকে যোগ করে দেওয়ার জন্য, এ ভেক্টরকে আর বি ভেক্টরকে যোগ করে দেওয়ার জন্য। এখন যদি যোগ করি তাহলে কি পড়ে থাকবে? আমি চাচ্ছি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান কত, এটা আমি জানতে চাচ্ছি, এবং মান কত এটাও জানতে চাচ্ছি। বুঝছো? এখন তোমাকে আমি বলি যে পিথাগোরাসের উপপাদ্য পড়ছো না? ওই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা ভেক্টর বের করতে পারি। দেখো এই ভেক্টরের কি, এটা কি এখান থেকে শুরু এখানে শেষ, আবার এই ভেক্টর কি এখান থেকে শুরু এখানে শেষ না? তাহলে আমাকে বলো তো, যদি আমি এখানে একটা ত্রিভুজ বানাই, এইভাবে একটা ত্রিভুজ বানানোর চেষ্টা করি, এই যে ত্রিভুজটা বানাইলাম দেখো, তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে সি ভেক্টর। তার মানে দেখো এ ভেক্টরকে বি ভেক্টরের সাথে যোগ করলে এই যে এই সি ভেক্টর পাওয়া যাবে। কারণ কি? পিথাগোরাসের সাহায্যে আমরা এটা বুঝতে পারছি যে এই এই বাহু
এবং এই বাহুর সাথে, তাহলে আমি যদি বলি সি ভেক্টরের মান কত, দেখো আমি তোমার যদি বলে দেই প্রশ্নে যে এ ভেক্টরের মান হচ্ছে 4 আর বি ভেক্টরের মান হচ্ছে 3, এখন আমি জিজ্ঞাসা করলাম যে সি ভেক্টর সমান কত, তাহলে তুমি কিভাবে বের করবা সি ভেক্টর সমান সমান কত? সি ভেক্টর সমান সমান কত বের করার পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবা। √ তার মানে সি ভেক্টর সমান সি ভেক্টরের মান কত বলো? সি ভেক্টরের মান সমান সমান √5 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে 5। তার মানে তুমি কি মানে কিভাবে দুইটা ভেক্টর যোগ হয়, তুমি কিন্তু এইভাবে দেখো দুইটা ভেক্টর যোগ হয়, কিন্তু তার মানে এই না যে তুমি 3 আর 4 যোগ করে দিবা 7 বসাই দিবা, এটা রং। দুইটা ভেক্টর যোগ হয়, ভেক্টরের মান যোগ হয় না, এটা হচ্ছে মান। এই যে দেখো যোগ তো করছি আমরা, এই যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর যোগ করে আমরা সি ভেক্টরই পাইছি, হ্যাঁ সত্যি কথা। কিন্তু এ ভেক্টরের মান আর সি ভেক্টরের বি ভেক্টরের মান যোগ করা যাবে না ভাইয়া। এ ভেক্টর আর বি ভেক্টরের যে মান, এটা আমরা পিথাগোরাসের সাহায্যে বের করব। বুঝতে পেরেছো কি যে কিভাবে ভেক্টরের যোগগুলা কাজ করে? হুম, দেখো এবার আমি তোমাকে আরেকটা দেখাই কোশ্চেন। দেখো আরেকটা কোশ্চেনের মধ্যে আমি যদি বলি যে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। আমি যদি বলি এবার এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করলে কত হয়, এইবার ভাইয়া তুমি খুব ইজিলি 3 আর 4 যোগ করে ফেলতে পারবা। 3 আর 4 হচ্ছে 7। কারণ কারণ হচ্ছে এখানে তো পিথাগোরাস অ্যাপ্লাই করা যাচ্ছে না, কারণ দুইটা তো একই দিকে, দুইটার দিক তো একই দিকে, কারণ 0 ডিগ্রি। 0 ডিগ্রির কারণে আমরা খুব সহজে যোগ করতে পারছি, কিন্তু এখানে তো যোগ করার সুযোগ নেই। কারণ হচ্ছে এখানে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, এবং ত্রিভুজ গঠিত হওয়ার কারণে এখানে তুমি 3 আর 4 যোগ করে 7 বসাতে পারবে না, শুধুমাত্র এই কেসে বসাতে পারবা। আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমার একদম ক্লিয়ার করে দিচ্ছি যে ধরো এইবার একটা হচ্ছে এইভাবে, আমি এখানে ধরে নিলাম হচ্ছে তোমার 4, ঠিক আছে, আর এইটা হচ্ছে কত 3। এই ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এবার এদের যোগফল কত হবে? এদের এদের আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ এদের যোগফল কত হবে বলো? এদের যোগফল হবে, দেখো এটা এ ভেক্টর একদিকে, দেখো বি ভেক্টর কিন্তু বিপরীত দিকে, তার মানে আমার এখানে যোগ হলেও আমাকে কিন্তু বিয়োগই করতে হবে, তার মানে এটা 1 হবে। বুঝতে পেরেছো কি তুমি এটা? জি বুঝতে পারছি। আচ্ছা তাহলে তুমি আমাকে যদি বুঝে থাকো বলো তো, এই এ ভেক্টর যে আমরা উত্তর বের করলাম, এই এ ভেক্টরের মান কোন দিকে হবে? দেখো আমরা এইখানে এ সি ভেক্টরের মান পেয়েছি এইভাবে, তাই না? আবার দেখো দ্বিতীয় কোশ্চেনে আমরা 3 যোগ 4 7 বের করেছি, এই 7 ভেক্টরের মান কোন দিকে হবে? এইদিকে। কেন এইদিকে হবে? কারণ 3 ও যাচ্ছে এইদিকে, 4 ও যাচ্ছে এইদিকে, তাহলে এদের যে যোগফল হবে এটাও 7 ও তো এইদিকেই যাবে, তাই না? কিন্তু আমাকে বলো এই ভেক্টরটা কোন দিকে যাবে? এ ভেক্টর, হ্যাঁ, এটা তো এই যে এক এক যে ভেক্টরটা, দেখো বড় কোনটা? 4 না? তাহলে 4 এর দিকে যাবে। তাহলে 4 এর দিকে যাবে, তাহলে এক যে ভেক্টরটা আছে এটা কিন্তু 4 এর দিকে যাবে। বুঝতে পেরেছো কি তুমি? জি বুঝতে পারছি। এবার এবার দেখো আমি যদি 4 এর দিকে এইদিকে নেই 4 আর এইদিকে নেই 3, তাহলে এবারও তো উত্তর কিন্তু, এবারও কিন্তু উত্তর একই বের হবে, কিন্তু এই ভেক্টরের দিক হবে এই দিকে। বুঝতে পেরেছো কি তুমি? জি বুঝতে পারছি। পার্থক্যটা কোথায়? ওখানে যে যার মান বড় তার দিকে দিকের চিহ্ন হবে। তার দিকে থাকবে, তার মানে দুইটা ভেক্টর যদি একই অ্যাক্সিসে থাকে তাহলে কিভাবে যোগ করতে হবে বুঝতে পেরেছো তো তুমি? আচ্ছা, 1 ঘন্টা কি বুঝতে হয়ে পারছি। গেছে তারাও দেখি তো। হয়ে গেছে। 1 ঘন্টা পরে তো আবার ইয়া হয়ে যায়, কেটে যায়। তুমি একটু রেসপন্স করো, কেটে গেলে তো আমি যেন বুঝতে পারি। আচ্ছা, না, তুমি কি এই আমি এখন যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ কিন্তু বললাম, এর আগে তো সংজ্ঞা ছিল জাস্ট, এই কনসেপ্টটা কি তোমার ক্লিয়ার? আমি ক্লিয়ার। মাত্র তোমাকে যে কনসেপ্টটা বুঝালাম এই কনসেপ্টটা কি তোমার ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা চলে যাব ত্রিভুজ সূত্র। খেয়ে কিছু বললে?
কিছু বললে কি তুমি? না না, কিছু বলি নাই। আচ্ছা দেখো, ত্রিভুজ সূত্রটা কি? ত্রিভুজ সূত্রটা আমরা অলরেডি কিন্তু পড়ে ফেলছি ইনডিরেক্টলি। দেখো, এটা হচ্ছে ধরো একটা পি ভেক্টর, এটা ধরো একটা কিউ ভেক্টর, তাই না? তাহলে আমরা বলতে পারি যে তৃতীয় বাহু যেটা আছে, মানে একটা ত্রিভুজের দুইটা বাহু যদি একই দিকে থাকে, দাও এইটাও একদিকে এটাও একদিকে, তার মানে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু একই দিকে থাকে, তাহলে আমরা বলতে পারি এই দুইটা বাহুর যোগফল হচ্ছে এই তৃতীয় বাহুতে থাকা ভেক্টর। তার মানে আমরা এইখানে বলতে পারি যে এটা দিয়ে বলি যে পি ভেক্টর যোগ কিউ ভেক্টর সমান সমান হচ্ছে আর ভেক্টর। বুঝতে পেরেছো কি? এটা তো তোমাকে আগেও, জি, বুঝতে হ্যাঁ পারছি। এটা তোমাকে আমি আগেও দেখাইছি। এখন তুমি দেখো, এই যে পি ভেক্টর, এই যে এখানে পি ভেক্টর দেখতে পাচ্ছ, এখানে কিউ ভেক্টর দেখতে পাচ্ছ, পি ভেক্টর এবং কিউ ভেক্টর কিন্তু একই দিকে থাকতে হবে, এটা কিন্তু মেইন শর্ত। এটা কিন্তু মনে রেখো যে একই ক্রমে, খুবই ইম্পর্টেন্ট, একই ক্রমে থাকতে হবে। এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি একই ক্রমে থাকে, তাহলে বিপরীত ক্রমে, দেখো এটা কি বিপরীত ক্রমে আছে না? এটা একই ক্রমে আছে, একই ক্রমে আছে, আর এটা বিপরীত ক্রমে। তার মানে একই ক্রমে থাকা দুইটার যোগফল সমান সমান হবে দ্বিতীয় ক্রমে থাকা বস্তুটা। ধরো এটা আর এটা, এই দুইটা একই ক্রমে আছে, এই দুইটার যোগফল হবে এই বিপরীত ক্রমে থাকাটা। এই দেখছো, পি আর কিউ একই ক্রমে ছিল, এই দুইটার যোগফল হয়েছে বিপরীত ক্রমে থাকা ভেক্টরটা। বুঝতে পেরেছো কি তুমি? এটা কিন্তু মাথায় রাখতে হবে। জি, ডাউট আছে কোনো? জি না। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে এখন বলবো, সেটা হচ্ছে ধরো এইখানে হচ্ছে পি ভেক্টর, কালোটা নেই, এখানে ধরে নিলাম আমরা পি ভেক্টর। এখন এই পি ভেক্টর আর এইটা ধরলাম আমরা কিউ ভেক্টর, তাই না? এটা যদি পি ধরি, এটা যদি কিউ ধরি, আর কোনটা হবে বলো? ধরো ধরো এটা হলো আর। এখন এক সেকেন্ড, তোমার ওই জিনিসটাই তোমার জাস্ট একটু অন্যভাবে বোঝাচ্ছি। দেখো, এইটা আর এটা কি ক্রমে আছে না? তাহলে তুমি এই নিয়ে কি সিদ্ধান্ত নিবা? এখানে তোমার সিদ্ধান্ত নিতে হবে, আর ভেক্টরের মান বের করতে বলছি আমি। আর ভেক্টরের মান কিভাবে বের করবা? তুমি তো জানো না আর ভেক্টরের মান কত দেওয়া। পি ভেক্টর যোগ আর ভেক্টর, এই যে একই ক্রমে আছে, একই ক্রমে আছে, এটা বিপরীত ক্রমে আছে, সমান সমান কিউ ভেক্টর। আমি বলছি ভাই আর ভেক্টরের মান কত, তাহলে আর ভেক্টর সমান সমান কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। বুঝতে পেরেছো? সবসময় যে তোমার এইভাবে থাকবে তার কোনো কথা নাই, এইভাবেও থাকতে পারে, এইভাবে থাকলে এইভাবে বের করতে হবে। ঠিক আছে? এখন ত্রিভুজ সূত্র যদি তুমি বুঝে থাকো, বহুভুজ সূত্র একই জিনিস, মানে খুবই সহজ। বহুভুজ সূত্র, বহুভুজ সূত্রটা কেমন হবে? ধরো ত্রিভুজ মানে তিনটা বাহু থাকে, তিনটা ভুজ থাকে, ভুজ মানে বাহু, তিনটা বাহু থাকলে ত্রিভুজ। যখন অনেকগুলো থাকে তখন বহুভুজ। ধরো এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম, 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 দেখলা? এখন ধরো এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে। কারেন্ট চলে গেছে। এখন এই দেখো, এখন আমি তোমাকে বলতেছি যে ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, উল্টা ভাবে লিখলাম। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, এফ ভেক্টর, তাই না? দেখো তো, এটা কি একই ক্রমে আছে না? এগুলো একই ক্রমে আছে না? একটু জি, বলে একই ক্রমে আছে। এক সেকেন্ড, ঠিক।
তো কি হইলো এটা? আচ্ছা দাঁড়া, আমি আরেকবার আঁকাই। একটা কাটতে যে আরেকটা কেটে ফেলছি। দেখো, ধরো তুমি, আমি ধরো এবার এখান থেকেই যাই, এমনে গেতেছি, এমনে যাইতেছি, এমনে যাইতেছি, এমনে যাইতেছি, এমনে যাইতেছি, কিন্তু এরপরে এই ভেক্টরটাই যে তোমার এই চিহ্নটা দিতে আমার একটু আগে সমস্যা হয়েছিল, এই যে এইভাবে গেছি। এবার তুমি ধরো, ধরে রাখো যে এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর, আর এটা হচ্ছে এফ ভেক্টর। তুমি দেখো তো ভাইয়া, এটা 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 একই ক্রমে আছে না? তোমার ওই সেম ত্রিভুজের লজিকটাই তুমি এখানে অ্যাপ্লাই করো। একই ক্রমে যেহেতু আছে আর এটা বিপরীত ক্রমে আছে, তার মানে এই বিপরীত ক্রমে থাকা এফ ভেক্টর সমান সমান হচ্ছে এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর যোগ ই ভেক্টর। বুঝতে পেরেছো? জি, বুঝতে পারছি। তাহলে বহুভুজ সূত্রটা কি তুমি বুঝতে পারলা? এটা কিন্তু খুব কঠিন বিষয় না, কিন্তু এটা দিয়ে তুমি অনেক মানে খুব সহজভাবেই অনেক কিছু সলভ করে ফেলতে পারবা। বুঝতে পারলা? জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখো, আর কিছু কিছু জিনিস আছে এগুলো তোমার একদম শর্টলি বলে দেই। সেটা হচ্ছে যে আমাদের যে ভেক্টর, এই ভেক্টর কিন্তু হলো গিয়ে তোমার বিনিময় সূত্র মানে। বিনিময় সূত্র কি? বিনিময় সূত্র তোমরা পড়ছো। ধরো এ ভেক্টর যোগ বি ভেক্টর, এটা লেখা যায় না? এটা আমরা বি ভেক্টর যোগে এ ভেক্টর এইভাবেও লিখতে পারি। এটা 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 আমাদের লেখার মতো রাইট আছে। এটা হচ্ছে একটা ভেক্টরের বৈশিষ্ট্য। তারপরে আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে যেমন ধরো সংযোগ, সংযোগ সূত্র। সংযোগ সূত্র কোনটা? সংযোগ সূত্রটা হচ্ছে ধরো এ ভেক্টরের সাথে আমরা বি ভেক্টর এবং সি ভেক্টর যোগ করলাম। তার মানে ধরো বি ভেক্টর এবং সি ভেক্টর যোগ করার পর এই পুরোটাকে আমরা এ ভেক্টরের সাথে যোগ করলাম। এটা যোগ করা যে কথা, আমরা যদি প্রথমে এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করি এবং এই সম্পূর্ণটাকে যদি সি ভেক্টরের সাথে যোগ করি, এই দুইটা কিন্তু একই কথা। এটা হচ্ছে সংযোগ সূত্র। বুঝতে পেরেছো? আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্র, হ্যাঁ বন্টন সূত্র কোনটা? দেখো, যদি আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই দুইটা ভেক্টরের সাথে যোগ করে যদি কোনো কিছু গুণ করি, যে ফলাফল আসবে, আমরা আলাদা আলাদা ভাবে যদি এ ভেক্টরের সাথে গুণ করি এবং আলাদা আলাদা ভাবে বি ভেক্টরের সাথে গুণ করি এবং দুইটা যোগ করে দেই, একই উত্তর বের হবে। ডাউট আছে কোনো? কি না? এটা কি বুঝতে পেরেছো তুমি? মানে ভেক্টরের এটা একটা বৈশিষ্ট্য, এইগুলা ভেক্টর, এগুলা এগুলা করা যায়। ঠিক আছে? হুম, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট আছে, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। কিন্তু সামান্তরিক সূত্র কি তোমাকে শুরু করবো আজকে? সামান্তরিক সূত্রটা তো অনেক বড় ওই টপিক। যে আগে বহুপদ সূত্রটা তুলি নাই, তুলি নাই কোন ওটা স্যার সূত্র? একটু কোনটা তুলনায়? বহুভুজের বহুভুজ সূত্র ভাইয়া, এটা বহুভুজ স্যার। সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্রের মতোই। দেখো ত্রিভুজ সূত্রের মতোই, দেখো একই ক্রমে যেগুলো আছে, আমি একটু বলে দিতেছি। একই ক্রমে যেগুলো আছে, এই একই ক্রমে থাকা গুলো যোগ করবা, যোগ করে যেটা বিপরীত ক্রমে আছে সেটার সমান। এইটা কিন্তু বুঝতে না পারলে কিন্তু তুমি ত্রিভুজের ভেক্টরের যোগ করতে অনেক সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছি, এখন বুঝতে বুঝতে পারছো? পারছি। এগুলো তুলছো, এই যে এই যে দেখো, এই যে এনে যেগুলো আছে এগুলো তুলছো? না, হ্যাঁ, এগুলো কিন্তু বিয়ের। কারেন্ট নাই তো, বাইরে বসে বসে ওই যে নেট আচ্ছা আচ্ছা, এমবি নেট পাচ্ছে। আমি তোমাকে দিয়ে দিবনি, তুমি পরবর্তীতে তুইলো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে তোমার সামান্তরিক সূত্র। কিন্তু সামান্তরিক সূত্রটা তোমার আমি আজকে শুরু করতে চাচ্ছি না, কারণ এটা অনেক বড় টপিক। আর এই টপিকটা যদি তোমার শুরু করে মানে অল্প পড়ায় রেখে দেই, তোমার এটা মানে ইফেক্টিভ হবে না। তো সামান্তরিক সূত্রটা যখন শুরু করব, সামান্তরিক সূত্রটা পড়িয়ে এই মানে ওই রিলেটেড ম্যাথমেটিক্স সবগুলা করে দিব, বুঝছো? এই জন্য সামান্তরিক সূত্রটা আজকে শুরু করব না। এই এই সামান্তরিক সূত্র নেক্সট দিন শুরু করব। এই আজকে যেগুলা পড়াইলাম এগুলা থেকে কি কোনো ডাউট আছে? দেখো তো। না না হ্যাঁ, না,
ডাউট নাই, বুঝতে পারছি সবই। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকো তাহলে আজকে এতটুকুই থাকুক। নেক্সট দিন আমরা ঠিক আছে। সামান্তরিক সূত্র পড়বো। আর নেক্সট দিনটা হচ্ছে মনে করো যে ভেক্টর থেকে ম্যাথমেটিক্স যেগুলো আসে, প্রথম অধ্যায়টা খুব কঠিন না, সামান্তরিক সূত্র থেকে অনেক কোশ্চেন আসে। তো এই জন্যই তোমার সামান্তরিক সূত্রটা একটু সিরিয়াসলি পড়াইতে হবে, তোমার একটু সিরিয়াস। এই জন্য সামান্তরিক করলাম না, ওটা শুরু করলে মোটামুটি আধা ঘন্টার মতো ওইখানে চলে যাবে। তাই সামান্তরিক সূত্র আগ পর্যন্ত থাকুক, ঠিক আছে? আর ঠিক আছে। সাড়ে আটটায় তো ইয়ার ক্লাস আছে, কেমিস্ট্রি ক্লাস আছে। জি। ক্লাসটা করো, কারণ কেমিস্ট্রি ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। ওইখানে আজকে অনেক মানে নতুন এবং মানে তোমাদের পড়া না এরকম অনেক ভালো ভালো কিছু ম্যাথমেটিক্যাল জিনিস পড়াবো, তো থাইকো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আজকে ক্লাস এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম।